গত পর্বে আমরা দেখেছিলাম লিকে হঠাৎ জীবন্ত ফিরে আসতে দেখে জেজে তো একেবারে হতবাক হয়ে যায়। আর এই পার্টির শুরুতেই দেখা যায় সিন্ডি লিকে একজন বড় বিজনেসম্যান ভেবে তার সাথে দেখা করতে চলে যায়। কিন্তু লিয়ের লোক তাকে পরিষ্কার জানিয়ে দেয় যে বস এখন তার সাথে দেখা করতে চায় না। কথাটা শুনে সিন্ডির মাথা তো গরম হয়ে যায়। সে রাগ করতে করতে বলে আমার হোটেলেই থাকবে আর আমার সাথে দেখা করবে না, সাহস তো কম না। তবে তার অ্যাসিস্ট্যান্ট তাকে শান্ত করে বলে ম্যাডাম, ধৈর্যের ফল কিন্তু মিষ্টি হয়, একটু ধৈর্য ধরুন। অন্যদিকে জেজের আড্ডায় তখন বেশ গম্ভীর আলোচনা চলছিল। লি ফিরে এসেছে মানে সবার জন্য বড় কোনো বিপদ অপেক্ষা করছে। ঠিক তখনই নীল বলে ওঠে, আরে পুরো কোরিয়া এখন আমাদের হাতের মুঠোয়, লি আমাদের কিছুই করতে পারবে না। কিন্তু জেরাট এসে বলে হিসেবটা এতটাও সহজ নয়। ডেভিড মার্ডার কেস থেকে লি এখন সম্পূর্ণ মুক্ত, কারণ মারা যাওয়ার আগে প্যানের অ্যাসিস্ট্যান্ট নিজে স্বীকার করে গিয়েছে যে সেই আসলে খুনি ছিল। আর এই সবকিছুর পেছনে রয়েছে সেই বস যে লিকে ছায়ার মতো রক্ষা করছে। আমাদের এখন খারাপ কিছুর জন্য প্রস্তুত থাকতে হবে। কথাগুলো শুনে যে তখনই প্যানিকে কল দেয়, কারণ প্যানি তাকে আগে বলেছিল যে লি নাকি মারা গেছে। কিন্তু কল দিয়ে দেখে প্যানির ফোন পুরোপুরি বন্ধ। এদিকে রশি এসে লিকে বলে আমার কিন্তু এখন প্যানের উপরে একটু ভরসা হচ্ছে না। লি তখন তাকে থামিয়ে দিয়ে বলে প্যানিকে কখনোই সন্দেহ করবে না, সে আমার জন্য যা করেছে তা তোমার ধারণার বাইরে। তবে রশি তো এত সহজে ছাড়ার পাত্রী নয়। সে বলে তাও আমাদের নজর রাখতে হবে। আমি প্যানের ফোনের ক্লোন ভার্সন বানিয়ে নিয়েছি। এখন প্যানের ফোনে যা যা কল বা মেসেজ আসবে সব আমরা এখানে দেখতে পাবো। এদিকে আমরা মোজোকে দেখতে পাই, সে ডোডো গ্রুপের হোটেলে এসে পৌঁছায়, কারণ প্যানি নিজে তাকে কার্ড দিয়ে দাওয়াত করেছিল। কিন্তু মোজোর সাধারণ পোশাক দেখে সিন্ডির অ্যাসিস্ট্যান্ট বলে আরে এই ফকির কোত্থেকে এলো, বের হয় এখান থেকে। তখন প্যানি সেখানে এসে হাজির হয় এবং বলে কিভাবে কথা বলছো, সে আমাদের গেস্ট, সে এখানে বসের সাথে দেখা করতে এসেছে। এরপর প্যানি মোজোকে লিড রুমে নিয়ে যায়। রুমে ঢুকে মোজো দেখে গ্রে সেখানে আগে থেকেই বসে আছে আর টেবিল ভর্তি খাবার সাজানো। প্যানি মুচখেসে বলে তোমরা দুজনে এখানে আরাম করে বসে খাবার খাও, আমাদের বস কিছুক্ষণের মধ্যেই আসছে। এই বলে প্যানি রুম থেকে বেরিয়ে যায়। প্যানি যেতেই দুজনের ভয় হাত পা কাঁপতে শুরু করে। দুজনে ভাবতে থাকে আমাদের কিডনি বা বডির পার্টস চুরি করে বিক্রি করে দেবে না তো। মোজো তখন বলে আরে চিন্তা করো না, অঙ্গ প্রত্যঙ্গ চুরি করার জন্য কেউ কি এরকম দাওয়াত দেয় নাকি। ভয় পেল, পেটে ছিল তখন দারুণ ক্ষুধা। গ্রে আর সহ্য করতে না পেরে খাবার খেতে শুরু করে। সে মোজোর মুখেও খাবার গুজে দেয়। মোজো অনেকদিন ধরে না খেয়েছিল, তাই ভয়ের কথা ভুলে গিয়ে দুজন মিলে ড্রিঙ্কস আর রাজকীয় খাবার খেতে শুরু করে। ঠিক তখনই সেখানে লি এসে হাজির হয় আর তাকে সামনে দেখে মোজো আর গ্রে তো একেবারেই হা হয়ে যায়। লিকে এভাবে জ্যান্ত দেখে দুজনেই পুরোপুরি অবাক। গ্রে তো এক্সাইটেড হয়ে বলেই ফেলে আরে ইয়ার, তুমি এত বড় মানুষ হয়ে গেছো যে আমাদের জন্য এত কিছু করছো, তাহলে জংহিউনকেও তো ডেকে নিতে পারতে। কথাটা শোনা মাত্রই প্যানি আর রসের মুখ শুকিয়ে যায়। তারা ভয়ে গ্রেকে টেনে বাইরে নিয়ে আসে আর লিকে বলে তুমি মোজোর সাথে কথা বলো, আমরা একে সামলাচ্ছি। রুমে লি মোজোকে বলে আপনার কথা শুনে আমার সত্যি খুব আফসোস হচ্ছে। মোজো তখন আবেগপ্রবণ হয়ে বলে আমি ওই কোম্পানির জন্য দিনরাত এক করে খেটেছি, আর বদলে কি পেলাম, শুধু ধোঁকা। এখন আমার অবস্থা একদম শেষ হয়ে গেছে। লি তাকে সান্ত্বনা দিয়ে বলে আপনি একদমই চিন্তা করবেন না, আমি একটা জাহাজের ব্যবসা শুরু করেছি আর সেখানে আপনার মতো মানুষেরই আমার প্রয়োজন। আপনি আমার কোম্পানিতে জয়েন করুন আর এটা অ্যাডভান্স হিসেবে রাখুন। এই বলে লি মোজোর হাতে একটা চেক তুলে দেয়। চেকটা দেখে মোজো তো হা হয়ে যায়, কারণ এটা সাধারণ কোনো চেক ছিল না, পুরো $3 মিলিয়ন চেক। লি বলে আরে এটা তো কিছুই না, আপনার মতো বিশ্বস্ত লোক আমি আর কোথায় পাবো। মোজো চোখ মুছতে মুছতে বলে আমি সারা জীবন এই উপকারের কথা ভুলবো না। এদিকে বাইরে প্যানি আর রসে গ্রেকে বলে শোনো, লির মাথায় গুলি লেগেছিল। জংহিউনের কথা শুনলে তার মাথায় প্রচন্ড যন্ত্রণা শুরু হয় আর ডাক্তাররা ওর মাথা থেকে জিনা নামের জংহিউনের সব স্মৃতি মুছে দিয়েছে। ভুল করেও লির সামনে জিনার নাম উচ্চারণ করবে না। অন্যদিকে দেখা যায় জিনা একটা রেস্টুরেন্টে বসে একা একা খাবার খাচ্ছিল। তখনই সেখানে এসে হাজির হয় নাথান। নাথানকে দেখে জিনা ভীষণ রেগে যায়, কিন্তু নাথান বলে দেখো জিনা, যে কিন্তু তোমার আর আমার দুজনেরই সমান শত্রু। আমরা দুজন হাত মেলালে তাকে সহজে ধুলে মিশিয়ে দিতে পারবো। তুমি যদি রাজি থাকো তবে তোমাকে আমার কোম্পানির লিগ্যাল অ্যাডভাইজার বানিয়ে দেব। ভেবে দেখো, রাজি থাকলে আজ রাতে এই বারের ঠিকানায় চলে এসো। পরের রাতে দেখা যায় জিনা ওই বারে গিয়ে পৌঁছায়,
কাকতালীয়ভাবে এন্ড্রু সেখানে একজন লয়ারের সাথে মিটিং করতে এসেছিল, কারণ সে কোনোভাবেই জিনাকে ডোডো গ্রুপে নিতে চায় না। জিনাকে বারে ঢুকতে দেখে এন্ড্রু মিটিং ক্যান্সেল করে উঠে দাঁড়ায়। তখনই সেখানে নাথান এসে জিনার হাতটি ধরে ফেলে এবং বলে, বাহ, তার মানে আমার টিমে আসার সিদ্ধান্ত নিয়ে ফেলেছ। চলো রুমে গিয়ে একা একা একটু স্পেশাল ডিসকাশন করি। এই বলে সে তার রুমের চাবি জিনার হাতে দিয়ে আগে আগে চলে যায়। জিনা যখন নাথানের রুমের দিকে এগোচ্ছিল, এন্ড্রু সামনে এসে তাকে আটকে দেয়। এন্ড্রু বলে, তুমি কোথায় যাচ্ছ? জিনা রেগে বলে, আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি তা জেনে তোমার কি? চুপচাপ আমার পথ থেকে সরে দাঁড়াও। এদিকে নাথান তো রুমে গিয়ে জিনার জন্য বিছানা সাজাতে সাজাতে মনে মনে নাচছিল। হঠাৎ দরজায় বেল বাজতে এসে বলে ওঠে, বেল বাজানোর কি দরকার? চাবি তো তোমাকে দিয়ে এসেছি, ভেতরে চলে এসো। কিন্তু দরজা খুলে ভেতরে ঢুকে পড়ে এন্ড্রু, আর ঢুকেই নাথানকে ঘুষি মেরে বলে, তোর এত বড় সাহস? নাথানও চিৎকার করে বলে, তুই এত লাফাচ্ছিস কেন? ও কি তোর গার্লফ্রেন্ড নাকি? আর এভাবেই দুজনের মারপিট শুরু হয়ে যায়। কিছুক্ষণ পর এন্ড্রু বাইরে এসে দেখে জিনা একা একা বসে তার মৃত ভাইয়ের ছবি দেখে কাঁদছে। জিনার এই অবস্থা দেখে সে তার অ্যাসিস্ট্যান্টকে বলে, ডোডো গ্রুপের নতুন লয়ার পাওয়া গেছে, বাকি সব ইন্টারভিউ এখনই ক্যান্সেল করে দাও। এভাবে জিনা ডোডো গ্রুপের লয়ার হয়ে যায়। পরদিন সকালে সিন্ডি যখন পার্কে জগিং করছিল, পাশ দিয়ে হেঁটে যায় লি আর রশি। লিকে দেখে সিন্ডি চমকে ওঠে। প্রথমে সে ভেবেছিল সে হয়তো ভুল দেখছে, কারণ চ্যাং তো মারা গেছে, কিন্তু তার মন মানছিল না, তাই সে তাদের পিছু নিতে শুরু করে। সিন্ডিকে পিছনে আসতে দেখে লি আর রশি দৌড়ে গিয়ে লিফটে ওঠে। লিফটের ভেতরে লি রশিকে জিজ্ঞেস করে, এই মেয়েটা আমার পেছনে এভাবে পাগলের মতো ঘুরছে কেন? আমি কি একে ভালোবাসতাম নাকি? রশি হেসে উত্তর দেয়, হতেও পারে, কিছুদিন তো তুমি ওর অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছিলে, মনে নেই? আর এতে করে বোঝা যাচ্ছে লি এর মাথা থেকে সিন্ডির স্মৃতিও হয়তো মুছে গেছে। অন্যদিকে সিন্ডি তার অ্যাসিস্ট্যান্টকে বলে, ওই লোকটার ব্যাপারে সব তথ্য বের করো। অ্যাসিস্ট্যান্ট তাকে বুঝিয়ে বলে, এটা কখনোই হতে পারে না, চ্যাং তো অনেক আগেই মারা গেছে। অন্যদিকে লি এর টিম তখন জেজের জন্য নতুন ছক কষছিল। ঠিক তখনই প্যানির ফোনে একের পর এক কল আসতে শুরু করে। লি তা দেখে শান্তভাবে বলে, ফোনটা রিসিভ করো, সমস্যা নেই। প্যানিক কলটা রিসিভ করার জন্য একটু আড়ালে চলে যায়। কলটা আসলে জেজে করেছিল, তবে লি কিন্তু আগে থেকে প্যানির ফোনের ক্লোন বানিয়ে রেখেছিল, তাই আড়ালে বসে লি আর তার দল পুরো কলটি স্পষ্ট শুনতে পায়। জেজে ফোনে রেখে চিৎকার করে বলে, কোথায় মরে গিয়েছিলে তুমি? তুমি কি জানো লি এখনো জ্যান্ত আছে? প্যানি নিজেকে সামলে নিয়ে বানিয়ে বলে, আমি তো কয়েকদিন দেশের বাইরে ছিলাম, মাত্রই এখানে ফিরেছি। জেজে বলে, ওসব ছাড়ো, আসল কথাটা হলো লি এখনো বেঁচে আছে। আর তোমার মনে আছে তো, চায়নাতে আমাকে বিজনেস বানাতে সাহায্য করার কথা দিয়েছিলে, অফিসিয়াল ডিলও তো সাইন করেছো, সেগুলোর কি হলো? শোনো, তোমার সাথে আমার অনেক জরুরি কথা আছে, দ্রুত আমার ডেরায় চলে এসো। এই বলে জেজে কলটা কেটে দেয়। প্যানি যখন জেজের সাথে দেখা করতে পার্কিং এর দিকে যাচ্ছিল, তখনই লি এর লোকেরা তাকে ধরে ফেলে। এদিকে লি তার বস অর্থাৎ নিজের বাবার সঙ্গে ফোনে কথা বলছিল। বস তাকে বুঝিয়ে বলে, দেখো বাবা, বিজনেসে টিকে থাকতে হলে কিছু নির্দিষ্ট রুল মেনে চলতে হয়। পাশে দাঁড়িয়ে থাকা মতো জিজ্ঞেস করে, কিসের রুলস? লি বলে, রুলস মানে হলো বিশ্বাসঘাতকদের মাত্র একটাই শাস্তি, মৃত্যু। এরপর লির লোক লির হাতে একটা লোডেড পিস্তল তুলে দেয়। লি একা রুমে ঢোকে এবং প্যানির মুখোমুখি হয়ে বলে, তুমি তো আমাদের অর্গানাইজেশনের নিয়ম খুব ভালো করে জানো। প্যানি বলে, হ্যাঁ জানি, আর এটা বুঝতে পারছে যে আমার সময় শেষ হয়ে এসেছে। লি তখন জিজ্ঞেস করে, আমি শুধু একটা উত্তরে জানতে চাই, সেদিন আমাকে শুট করার চক্রান্ত তোমার আর তোমার অ্যাসিস্ট্যান্টেরই ছিল, তাই তো? তাহলে তোমরা বসকে মারার চেষ্টা কেন করেছিলে? প্যানি তখন বলে, তোমাকে আমি কিভাবে শুট করব? তোমাকে বাঁচানোর জন্যই তো আমি আমার নিজের অ্যাসিস্ট্যান্টকে শেষ করে দিয়েছিলাম, কারণ সে তোমার গাড়িতে বোমা সেট করেছিল। লি, তোমাকে আমি আগেও ভালোবাসতাম আর এখনো ভালোবাসি, কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। তবে আমি এই ভেবে খুশি, কারণ তোমার হাতেই আমার মৃত্যু হচ্ছে। কথাগুলো শুনে লি কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায়। সে বুঝতে পারছিল না এখন তার কি করা উচিত। পর মুহূর্তে ঘরের ভেতর থেকে বিকট একটি গুলির শব্দ ভেসে আসে। কিছুক্ষণ পর লি রুম থেকে বেরিয়ে আসে এবং প্যানি তখন চেয়ার সহ নিচে গড়িয়ে পড়ে। লি চলে যাওয়ার পর মোচো যখন বডি চেক করতে যায়, তখন দেখে প্যানি এখনো বেঁচে আছে। মোচো বলে, তুমি এখনই দূরে কোথাও পালিয়ে যাও আর কখনো এখানে ফিরে এসো না। কিন্তু প্যানি বলে, না, যে এখনো বিশ্বাস করে যে আমি তার হয়ে কাজ করছি, তাই আমি সোজা জেজের টিমে জয়েন করব আর তাদের ভেতরকার সব গোপন খবর আমি তোমাদেরকে এনে দেব, যা লিকে সাহায্য করবে। আর কোনো পথ না পেয়ে মোজো রাজি হয়ে যায়। এরপর দেখা যায় চেয়ারম্যানের বাড়ি।
চেয়ারম্যানের স্ত্রী তার পিএকে বাড়ি থেকে বের করে দিতে চাইলে পিএ পরিষ্কার জানিয়ে দেয় যে আমি শুধু স্যারের পিএ নই, তার একজন খাঁটি বন্ধু, তাই এসব ভয় দেখিয়ে আমাকে তাড়াতে পারবেন না। এ কথা শুনে চেয়ারম্যানের স্ত্রী প্রচন্ড রেগে যায়। তিনি সব কাজের লোকদের ডেকে করার নির্দেশ দেয়, আজ থেকে চেয়ারম্যানের রান্না, কাপড় ধোয়া বা ঘর গোছানো কোনো কাজে তোমরা করবে না, সব দায়িত্ব এখন এই পিএর। দেখি সে কত বড় বন্ধু। একটু পর চেয়ারম্যানের স্ত্রী অসুস্থ স্বামীর কাছে এসে ঔষধ না দিয়ে চেঁচিয়ে বলে, সারাটা জীবন আমার উপরে অত্যাচার করেছ, এখন এই হুইল চেয়ারই আটকে থাকবে, জীবনেও আর হাঁটতে পারবে না। তোমাকে এই অসহায় অবস্থায় দেখে আমার বুকটা শান্তিতে ভরে যাচ্ছে। তবে চেয়ারম্যান মনে মনে প্রতিজ্ঞা করে, একবার আমার দুটো পা ঠিক হতে দাও, তারপর বুঝতে পারবে আমি আসলে কি জিনিস। অন্যদিকে পিএ মন দিয়ে চেয়ারম্যানের যত্ন করছিল, আর এদিকে দেখা যায় যে নিজের পাবলিক স্পিচ রেডি করছে। ঠিক তখনই জেজের ফোনে ভেসে ওঠে প্যানির নম্বর। ফোনটা রিসিভ করতেই প্যানি বলে, আমি একদম মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেছি। লি জেনে গেছে যে আমি আপনার হয়ে কাজ করছি। অনেক কষ্টে প্রাণের ঝুঁকি নিয়ে সেখান থেকে আমি পালিয়ে এসেছি। যে ঘাবড়ে গিয়ে বলে, তুমি জলদি আমার সেফ হাউসে চলে এসো। প্যানি ভয় ভয় বলে, এখনই আসবো? লি বা তার কেউ দেখলে কিন্তু আমাকে মেরেই ফেলবে। যে তাকে জিজ্ঞেস করে লির আসল প্ল্যানটা কি। প্যানি বলে সে এখনো কিছুই জানায়নি, তবে তার টিমের একজনকে চিনি যে ভেতরে সব খবর এনে দিতে পারবে। যে তখন জিজ্ঞেস করে, কিন্তু তুমি লিকে এভাবে শেষ করতে কেন চাও? প্যানি ইমোশনাল হয়ে বলে, আমি বাঁচতে চাইলে ওকে শেষ করা ছাড়া আর কোনো পথ নেই। পাশে থাকা গিমি সান্ত্বনা দিয়ে বলে, একদমই ভয় পেও না প্যানি। কথা শেষ হতে যে বলে, এত সহজে প্যানিকে বিশ্বাস করা বোকামি হবে। নীল বলে, সত্যিটা জানার একটা বুদ্ধি আছে। এই বলে সে জেরার্ডকে ফোন দিয়ে জিজ্ঞেস করে, লি কি সত্যি প্যানিকে মারার অর্ডার দিয়েছে? জেরার্ড বলে, হ্যাঁ, নিয়ম ভাঙায় প্যানিকে দেখা মাত্রই গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে। খবরটা নিশ্চিত হতে যে হেসে বলে, তাহলে প্যানি সত্যি বিপদে। এখন তাকে আশ্রয় দিলে লিয়ের সব হারির খবর আমার হাতে চলে আসবে। তারপর দেখা যায় প্যানি বারে বসে মদ খাচ্ছে। সেখানে যে এসে জিজ্ঞেস করে, প্যানি এত ড্রিঙ্কস করছো কেন? প্যানি বলে, লি তো আমার জীবনটাই কেড়ে নিতে চেয়েছিল, এখন আমার বাঁচা মরা কার কি বা আসে যায়। প্যানির এমন অভিনয় দেখে যে তো গলে যায়। সে অ্যাসিস্ট্যান্টকে বাইরে পাঠিয়ে প্যানির কাঁধে হাত রেখে বলে, ভয় পেও না, আমি আছি তোমার পাশে। জেজের ছয় প্যানি মনে মনে বলে, এবার একদম আমার জালে আটকা পড়েছ। অন্যদিকে লি টিভি দেখছিল। টিভি স্ক্রিনে ডোডো গ্রুপের নতুন লয়ার নিয়ে সংবাদ চলছিল। সেখানে জিনা বক্তব্য দেয়। জিনাকে স্ক্রিনে দেখে লি বলে ওঠে, এই মেয়েটাকে আমার দরকার, একে কাজে লাগিয়ে আমরা আমাদের প্ল্যান সাকসেস করতে পারবো। পাশে থাকা মোজো চমকে উঠে বলে, আরে একে চেনো না? এ তো জং হিউন, ডোডো গ্রুপে তোমার সাথে কাজ করত। জং হিউন নামটা শুনতে লি চিৎকার করে যন্ত্রণায় মাটিতে লুটিয়ে পড়ে, আর সেখানে জ্ঞান হারায়। সবাই লিকে সামলাতে এলে গ্রে মোজোর উপরে রেগে গিয়ে বলে, তোমাকে তো বলা হয়েছিল ওর সামনে জং হিউনের নাম না নিতে। এই নাম শুনলে লির মাথায় প্রচন্ড ব্যথা শুরু হয়, এতে ও মারাও যেতে পারে। দৃশ্য বদলে জিনার অফিসে একটা ফোন আসে। খবরটা শুনে জিনা নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। ডোডো গ্রুপের লিগ্যাল অ্যাডভাইজার পদে জিনা সিলেক্ট হওয়ায় অফিসে সবাই আনন্দে চিৎকার করে ওঠে। খবরটা জেনে নাথান এন্ড্রুকে উপহাস করে বলে, বাহ, জং হিউনকে ডোডো গ্রুপে ফিরিয়ে এনে নিজের পায়ে নিজে কুড়াল মারলে। জং হিউন আর যে পরস্পরের শত্রু, আর তুমি দুজনকে সাপোর্ট করো, এবার সামলাও। পরের সিনে জিনা অফিসিয়ালি লিগ্যাল অ্যাডভাইজার হয়ে যায়। এন্ড্রু তাকে সব ফাইল ও দায়িত্ব বুঝিয়ে দিতে এক অফিসার রেস্টুরেন্টে নিয়ে যায়। কাকতালীয়ভাবে পাশের টেবিলে ছদ্মবেশে বসেছিল লি ও তার টিম। এন্ড্রু জিনাকে বোঝাচ্ছিল, চায়না থেকে আসা কে নামের এক ব্যবসায়ীর জাহাজের প্রজেক্টটি যে কোনো মূল্যে ডোডো গ্রুপকে পেতে হবে, কিন্তু জিনা শর্ত দিয়ে বলে, আমার আগে জেজের সব ফাইলের অ্যাক্সেস চাই। এন্ড্রু রেগে গিয়ে বলে, কখনোই না, তুমি কোম্পানির লয়ার হয়ে এসেছো নাকি বদলা নিতে? দূরে বসে লি এন্ড্রুকে দেখে হাসছিল। তখন মোজো আর্গের ফিসফিস করে লিকে বলে, এ তো সেই লয়ার, তার ধারণা জেজে তার ভাইকে খুন করেছে, তাই সে জেজেকে ফাঁসাতে মরিয়া। এ কথা শুনে লির চোখ তো চকচক করছিল। সে বলে, তাহলে তো সে আমাদের প্ল্যানের জন্য একদম পারফেক্ট। মোজো এখনই ওর সাথে দেখা করে আমাদের প্ল্যানটা জানিয়ে দাও। মোজোর সাথে সাথে জিনার সাথে দেখা করতে চলে যায়। মোজোকে হঠাৎ সামনে দেখে জিনা যেমন চমকে যায়, তেমনই খুশি হয়ে বলে, আরে স্যার, আপনি কেমন আছেন? মোজো গম্ভীর হয়ে বলে, আমি ঠিক আছি জিনা, কিন্তু তোমার সাথে আমার একটা অত্যন্ত জরুরি কথা আছে। পরের সিনে দেখা যায় দুজন একসাথে গাড়িতে করে কোথাও একটা যাচ্ছে। মোজো জিনাকে খুব গোপন কিছু একটা বোঝাচ্ছিল, যা আমরা পরে জানতে পারবো।
এরপর দৃশ্য বদলে যায়। দেখা যায় যে নির্বাচনে জিতে গেছে। এই খবর পেয়ে যে তো খুশিতে আত্মহারা, কিন্তু নীল তাকে থামিয়ে দিয়ে বলে, এত দ্রুত লাফিয়ে লাভ নেই, আসল খেলা তো মাঠে নেমে ক্যাম্পেইন করার পরে বোঝা যাবে। তখনই জিনা গিমিকে কল করে বলে, সরি ম্যাডাম, ইন্টারভিউর মাঝে আমি আপনার নাম নিয়ে ফেলেছিলাম, আর আমি বলেছিলাম যে এর পরের ইন্টারভিউটা আপনারই হবে। আপনি কি আমার সাথে একটা লাইভ টিভি শোতে আসবেন? আমি প্রমিস করছি এই ইন্টারভিউর মাধ্যমে আপনি জেজের স্ত্রী আর নীলের মেয়ে হিসেবে আপনার পার্টির প্রচারণা চালাতে পারবেন। আমি আপনাকে সাপোর্ট করে প্রশ্ন করব। গিমি মনে মনে ভাবে, বাহ, এই ইন্টারভিউতে যদি জেজের ইলেকশনের অবস্থান আরো শক্ত হয় তবে ক্ষতি কি। তাই সে রাজি হয়ে যায়। এদিকে মোজো জিনাকে কল করে বলে, লাইভ শোতে দেখানোর জন্য আমি তোমাকে কিছু গোপন ছবি পাঠাবো, ওগুলো অবশ্যই টিভিতে টেলিকাস্ট করবে। জিনা কনফিউজড হয়ে প্রশ্ন করে, আপনাকে দিয়ে এসব কে করাচ্ছে? আমি সেই রহস্যময় মানুষের সাথে দেখা করতে চাই। মোজো হেসে বলে, সময় হলে তার সাথে দেখা করতে পারবে, আগে এই কাজটা শেষ করো। অন্যদিকে সিন্ডিকে দেখা যায় সে কের সাথে দেখা করার জন্য পাগল হয়ে উঠেছে। সে এক বোতল দামি ড্রিঙ্কস নিয়ে তার রুমে যায়, কিন্তু কে তাকে রিজেক্ট করে দেয়, এমনকি তার দিকে ফিরেও তাকায় না। সিন্ডি তো ভীষণ রেগে আগুন হয়ে যায় আর বলে, আমার সাথে এমন ব্যবহার করার সাহস কিভাবে হয়? লি তখন দূরে দাঁড়িয়ে মনে মনে বলে, আমার পুরো বিশ্বাস আমি কখনোই এই টাইপের কোনো মেয়েকে ভালোবাসতে পারি না। এবার শুরু হয় বহুল প্রতীক্ষিত টিভি লাইভ শো। স্টুডিওতে গিমি বানিয়ে বানিয়ে ভাব ধরে বলছে, আমাদের দল জিতলে গরিবদের মুখে খাবার দেব, দেশের উন্নতি করব, ইত্যাদি ইত্যাদি। জিনা দর্শকদের উদ্দেশ্য করে বলে, গিমি ম্যাডামকে প্রশ্ন করতে স্ক্রিনের নম্বরে কল করুন। তখনই ছদ্মবেশে গ্রে কল করে বলে, আমার এক বন্ধু জেলে ছিল, তার বিরুদ্ধে মাসিকে খুনের অভিযোগ ছিল। কথাটা শুনে গিমি তো চমকে ওঠে। জিনা সামলে নেওয়ার নাটক করে বলে, এটা তো পুরনো কেস, এখন কেন বলছেন? গ্রে বলে, কারণ আসল খুনি অন্য কেউ। প্রমাণের কিছু ছবি পাঠাবো কি? গিমির হাত পা তো ঠান্ডা হয়ে আসে। সে ইশারায় হোস্টকে লাইভটি বন্ধ করতে বলে, কিন্তু হোস্ট অসহায় মুখে বলে, সরি ম্যাডাম, এটা তো লাইভ শো, এটা কাট করা সম্ভব নয়। অন্যদিকে যে খুব জাঁকজমক করে রাস্তায় ইলেকশন ক্যাম্পেইন করছিল, সেখানে হঠাৎ লি আর মোজো এসে হাজির হয়। এবার আর যে আগের মতো লিকে দেখে ভয় পায় না, কিন্তু লি একটা বিশাল ইলেকট্রিক ডিজিটাল স্ক্রিনে সেই ছবিগুলো প্লে করে দেয়। স্ক্রিনের ছবিগুলো ভাসতে যে পুরো স্তব্ধ হয়ে যায়। এগুলো ছিল যে আর গিমির পুরনো গোপন প্রেমের ছবি, যা তাদের পুরো ক্যারিয়ার ধ্বংসের জন্য যথেষ্ট। লাইভে এই প্রচার হতেই দেশে ঝড় ওঠে। সাধারণ মানুষ কল করে জেজের ভণ্ড রূপ নিয়ে ক্ষোভ ঝাড়তে থাকে। সবার সামনে কুকীর্তি ফাঁস হয়, যে শকড হয়ে পড়ে। পরিস্থিতি সামলানোর সুযোগটুকুও সে পায় না। আর এখানেই আজকের এই পর্বটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও।